আমাদের ৭৭ জন আসছে, 60% ক্রস করছে আর কি। আমরা শুরু করি, আসতে থাকুক সবাই। ওকে স্যার। আমরা আজকে থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেট। এখানে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে রিপোর্ট, কিভাবে রিপোর্ট স্যার একটা লিখতে হয়। কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার হ্যাঁ, গত ক্লাসে। বলো। হ্যাঁ, হ্যাঁ, শিওর। স্যার বডি অফ লেটারে স্যার হ্যাঁ, ওপেনিং পার্টে আচ্ছা। স্যার দুইটা অংশ, একটা হচ্ছে হু আর ইউ, আর একটা হচ্ছে আমার বিজনেসের উদ্দেশ্য। হ্যাঁ, স্যার হু আর ইউ কি স্যার আমি আমার নাম লিখতে পারবো যে আমি অমুক, আমি এই কাজটা করি হ্যাঁ, এরকম? নাম লিখতে পারবা, কিন্তু হচ্ছে এই নাম না লিখা ভালো। কারণ এইভাবে লিখবা যে আই এম রাইটিং, বা আই দিয়ে তুমি তোমার পজিশন বা এই টাইপের লিখতে পারো, অথবা যদি শুধু আই দিয়েও লিখতে পারো যে আই এম রাইটিং টু ইউ ফর দিস পারপাস, এরকম লিখতে পারো। কেন? কারণ হচ্ছে তোমার ডিটেলস তো নিচে দেওয়া থাকবে, জি স্যার। যে নিবেদক যেটা থাকে মানে সিনসিয়ারলি ইয়োর্স, এখানে তো তোমার নাম এবং তোমার ডেজিগনেশন সব থাকবে। এই কারণে তুমি লিখতে পারো যে আই এম রাইটিং, এভাবে লিখতে পারো। আর আবার যদি বলো যে না আমি আমার ডিটেলস দিব, দিতে পারো, স্পেসিফিক করে দিতে পারো। এটাও এটাও সম্ভব আছে। থ্যাংক ইউ স্যার। হুম। হ্যালো। তাহলে আমাদের আজকের যে পার্ট, সেই পার্টটাতে আমরা রিপোর্ট কিভাবে লিখতে হয়, বিভিন্ন ধরনের রিপোর্ট, এগুলা স্ট্রাকচার, এগুলা দেখবো আমরা। আর পরে যেটা দেখবো সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন রাইটিং। আমরা যখন এই যে দেশের বাইরে বা দেশে কখনো যদি কোথাও অ্যাপ্লাই করতে চাই, যে আমি পড়াশোনার জন্য অ্যাপ্লাই করব, হায়ার স্টাডির জন্য, তখন সেই ক্ষেত্রে তার প্রসেসটা কি হয়, সেই ফরম্যাটটাও আমরা এখানে তোমাদের শিখাই দিব। তো এই যে তিনটা পার্ট এখানে বেসিক্যালি, একটা হচ্ছে রিপোর্ট, আরেকটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে কিভাবে তুমি মানুষের সাথে ব্যবহার করবা এবং তোমার অ্যাপ্রোচ কিরকম হবে। এটার একটা ক্লাস হবে আজকে। আজকে আমরা যেই ল্যাব ক্লাস নিব, সেই ল্যাব ক্লাস আজকে আমরা যা পড়বো এখানে আর ল্যাব ক্লাসে, দুইটাই আমাদের থিওরিতে কাজে লাগবে। দুইটাই আমাদের থিওরিতেও কাজে লাগবে, ল্যাবেও কাজে লাগবে। বুঝাইতে পারছি বিষয়টা? থিওরি এবং ল্যাব দুইটাই, যেখানে যেটা পড়াবো দুইটাই দুই জায়গায় কাজে লাগবে। হ্যাঁ। তাহলে আমরা প্রথমে দেখি হচ্ছে রিপোর্ট। তাহলে এই রিপোর্টের ক্ষেত্রে আমরা আমরা সবাই রিপোর্ট নাম শুনলে আমরা বুঝি যে এখানে কিছু তথ্য থাকবে। তাহলে সেটার আহ, মানে প্রেসক্রাইব ডেফিনিশন কিরকম হয়, এটা হচ্ছে এ রিপোর্ট ইজ এ ডকুমেন্ট দ্যাট প্রেজেন্টস ইনফরমেশন ইন অ্যান অর্গানাইজড ফরম্যাট ফর এ স্পেসিফিক অডিয়েন্স এন্ড পারপাস। এখন সবগুলা রিপোর্টেরই কোন নির্দিষ্ট কিছু অডিয়েন্স আছে, স্পেসিফিক কিছু অডিয়েন্স আছে এবং তার পারপাস আছে। যেমন আজকে আমি তোমাদের যে স্লাইডটা দেখাচ্ছি, সেই স্লাইডটা তোমাদের দেখাচ্ছি, তোমরা হচ্ছে স্টুডেন্ট, তাহলে এটা পারপাস কি? টিচিং। তাহলে এই টিচিং পারপাসে আমাকে স্লাইডটা সাজাইতে হবে। এবং হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স, এমন কোন ওয়ার্ড ইউজ করা যাবে না যে ওয়ার্ডটা আমার যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সটা যদি না বুঝতে পারে, একদম তাদের জন্য দুর্বোধ্য হয়, এরকম ওয়ার্ড ইউজ করা যাবে না। যদি ইউজ করি তাহলে সেটা এক্সপ্লেন করে বলে দিতে হবে। আচ্ছা, এরপর বলতেছি কি, অলদো সামারিজ অফ রিপোর্টস মে বি ডেলিভার্ড ওরালি, কমপ্লিট রিপোর্টস আর অলমোস্ট অলওয়েজ ইন দ্য ফর্ম অফ রিটেন ডকুমেন্টস। মানে ম্যাক্সিমাম রিপোর্ট গুলাই আমরা অনেক সময় ভার্বালি বলে থাকি, মানে মুখে মুখে বলে থাকি, কিন্তু আমাদের কমপ্লিট রিপোর্ট গুলো অবশ্যই কি হয়, রিটেন ডকুমেন্টে থাকে। আর যে কোনো রিপোর্টের মেইন পারপাস কি? মেইন পারপাস হচ্ছে যে কনভিন্স দ্য রিডার, ইনফর্ম দ্য রিডার এন্ড পারসুয়েট দ্য রিডার। তাহলে প্রথম হচ্ছে তুমি রিডারদের কনভিন্স করা যে হোয়াই ইউ আর রাইটিং দিস রিপোর্ট, হ্যাঁ, এন্ড হোয়াট আর ইউর অবজেক্টিভস, তোমার অবজেক্টিভস কি, এবং এই ইনফরমেশন গুলা রিডারকে জানানো এবং তাদেরকে সেইটার দিকে তোরা মানে ইয়ে করা, ইনফ্লুয়েন্স করা। পার্সুয়েট মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করা আর কি। তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টটা কাজে লাগবে।
কোয়ালিটিস এন্ড ক্যারেক্টারিস্টিক অফ রিপোর্ট। এখানে রিপোর্টের অনেকগুলা কোয়ালিটিস থাকতে পারে এবং ক্যারেক্টারিস্টিক্স। আমরা আগেও যেমন দেখছি বিজনেস লেটারে কিছু কোয়ালিটিস আছে। তো এখানে দেখো যে a lot of reports are written daily. Some of them are intended to document the progress of some activities, feasibility reports, investigation reports. Some of the reports are for monitoring purposes, some are evaluation reports, but it's clear that all the reports have some objective and purpose behind it. মানে বলতেছে যে কিছু রিপোর্ট এখানে আমাদের কিছু কাজের প্রোগ্রেস দেখায়, কিছু হচ্ছে ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট করে, কিছু হচ্ছে ইনভেস্টিগেট করে, কিছু রিপোর্ট মনিটর করে। কিন্তু যাই করা হোক না কেন সবগুলারই একটা নির্দিষ্ট অবজেক্টিভ এবং হচ্ছে তাদের পারপাস আছে। That objective and purpose can only be achieved if a report has the following qualities and characteristics. এবং এই অবজেক্টিভস গুলো শুধুমাত্র অ্যাচিভ করা যায় তখনই যখন হচ্ছে এদের এই রিপোর্ট গুলোর এই কোয়ালিটি গুলো থাকে। কি কি? এক নম্বর হচ্ছে ইট শুড বি ফ্যাকচুয়াল। এভরি রিপোর্ট শুড বি বেসড অন ফ্যাক্টস। ফ্যাকচুয়াল মানে হচ্ছে এখানে কোনো একটা ফ্যাক্ট থাকতে হবে, একটা ঘটনা থাকতে হবে যেই কারণে আমি লিখতেছি, এটা ভেরিফাইড ইনফরমেশন থাকতে হবে, ভ্যালিড প্রুফ থাকতে হবে। আমি আন্দাজে কোনো ইনফরমেশন এখানে লিখে দিতে পারবো না, অনুমান ভিত্তিক। তাহলে বলতেছে ক্লিয়ার এন্ড ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, ফ্রি ফ্রম এরর এন্ড ডুপ্লিকেশন, এই গুণগুলো থাকতে হবে। তারপর হচ্ছে শুড ফ্যাসিলিটেট দ্য ডিসিশন মেকারস ইন মেকিং দ্য রাইট ডিসিশন। যারা ডিসিশন মেক করবে তাদেরকে রাইট ডিসিশন নেওয়ার জন্য ফ্যাসিলিটেট করবে, সহায়তা করবে। রেজাল্ট ফোকাসড এন্ড রেজাল্ট ওরিয়েন্টেড, মানে সোজা কথা যে তোমার যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টের অবশ্যই একটা রেজাল্ট থাকতে হবে। ওয়েল অর্গানাইজড এন্ড স্ট্রাকচার্ড, রিপোর্টের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার মেনটেন করে রিপোর্টটাকে অর্গানাইজ করা লাগবে। ইথিক্যাল রিপোর্ট স্টাইল, রিপোর্টিং স্টাইল, তাহলে এখানে হচ্ছে যে তোমার রিপোর্ট লেখার ক্ষেত্রে কিছু ইথিক্স মেনটেন করতে হবে। রিপোর্টের বিভিন্ন ধরনের টাইপ আছে। আমরা প্রথম ইথিক্সটা কি স্যার? রিপোর্টের ইথিক্সটা কি এটা একটু পরে বলি, একটু পরে মনে করো। মানে ইথিক্স তো বুঝো, ইথিক্স হচ্ছে কিছু নিয়ম কানুন মানা আর কি, নিয়ম কানুন মানা। এখন হচ্ছে তোমার এই রিপোর্ট লিখতে গেলে তোমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। কিরকম? যেমন কিছু ইনফরমেশন তুমি যদি দাও, সাপোজ মনে করো তুমি আমার কোনো একটা রিসার্চের কোনো একটা ইনফরমেশন তুমি একটা তোমার রিপোর্টে লিখছো, কিন্তু তুমি আমাকে মেনশন করো নাই, মানে হচ্ছে আমার নাম তুমি উল্লেখ করো নাই, তাহলে দিস আর ইউর ইথিক্যাল ড্রব্যাকস। মানে হচ্ছে তাহলে তুমি কি করলা, তুমি ইথিক্যালি রং করলা, কারণ তুমি আমাকে ক্রেডিট দিছো না, কিন্তু আমার ইনফরমেশন তুমি এখানে লিক করছো। বুঝতে পারছো? জি স্যার, ধন্যবাদ। এটা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে রিসার্চের ইথিক্স। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রিপোর্টের বিভিন্ন ধরনের টাইপ আছে। একটা হচ্ছে ফর্মাল রিপোর্ট আর একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল রিপোর্ট কিরকম? ফর্মাল রিপোর্ট হচ্ছে কোনো অফিস যে রিপোর্ট গুলা অফিসিয়ালি রিপোর্ট করে। আবার হচ্ছে ইনফর্মাল কিছু রিপোর্ট হয়, যেমন ধরো তোমার বাসা বাড়ি ফ্যামিলির কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা নিয়ে তোমরা একটা অ্যানালাইসিস করে একটা কিছু লিখছো, তাহলে এটা ইনফর্মাল রিপোর্ট, এখানে কোনো ফর্মালিটিস নেই। কিন্তু ফর্মাল রিপোর্ট গুলো আর কি থাকবে? ফর্মাল রিপোর্ট গুলো একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে, ওই স্ট্রাকচার অনুযায়ী তাকে তৈরি করতে হবে। শর্ট এবং লং রিপোর্ট, এটা ডিপেন্ড করে যে তুমি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। কেউ যদি বলে সাপোজ মনে করো একটা কনফারেন্স পেপার, তাহলে কনফারেন্স পেপার ইটস অলসো এ রিপোর্ট। এখন এই কনফারেন্স পেপারটা দেখা যায় অনেক জায়গায় 4 থেকে 6 পেজের মধ্যে হয় ম্যাক্সিমাম, কিন্তু তোমার যখন একটা জার্নাল আর্টিকেল হয় তখন সেটা 20, 25, 30, 35 পেজ পর্যন্ত হইতে পারে, তাহলে এটা হচ্ছে একটা লং রিপোর্ট। মানে এটা ডিপেন্ড করে কিসের উপর? যে নাম্বার অফ কন্টেন্ট ইন ইউর রিপোর্ট। তোমার কন্টেন্ট যদি বেশি হয় তাহলে লং রিপোর্ট, আর কন্টেন্ট যদি কম হয় তাহলে শর্ট রিপোর্ট। ইনফরমেশনাল অর অ্যানালাইটিক্যাল রিপোর্ট, এখানে আমরা কথা থেকে বুঝতেছি যে সবগুলা রিপোর্টে আসলে কি দেয়, কিছু ইনফরমেশন দেয়। আর যে কোনো রিপোর্টকে আমি ইনফরমেশনাল রিপোর্ট বলতে পারি যদি সেটা ইনফরমেশন দেয়। আর অ্যানালাইটিক্যাল রিপোর্ট কোনটা? অ্যানালাইটিক্যাল রিপোর্ট হচ্ছে সমসাময়িক কোনো ঘটনার প্রেক্ষিতে তুমি একটা রিপোর্ট লিখছো এবং ওইখানে অ্যানালাইসিস করছো যে এই ঘটনাটা এইভাবে হওয়ার কারণে এই ধরনের ইম্প্যাক্ট হয়েছে, তার এই ধরনের ইম্প্যাক্ট ছিল,
তার কারণে এই ধরনের উপকার হয়েছে, তার কারণে এই ধরনের ক্ষতি হয়েছে, এগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল রিপোর্ট। প্রপোজাল রিপোর্ট, প্রপোজাল রিপোর্ট গুলা বিশেষ করে তোমার স্টাডি পারপাসে বা বিজনেস পারপাসে ব্যবহার করা হয়। আমরা যখন রিসার্চ করি, রিসার্চের ক্ষেত্রে আমাদের একটা প্রপোজাল দিতে হয়, এটাকে রিসার্চ প্রপোজাল বলা হয়, যে তুমি কি ধরনের কাজ করতে চাও, তুমি এই কাজটা কিভাবে করবা, তোমার কাজের অবজেক্টিভস কি, এগুলো হচ্ছে প্রপোজাল রিপোর্ট। আর বিজনেস রিপোর্ট কি, বিজনেস রিপোর্টেও তুমি কি কাজ করতে চাও, কিভাবে করবা, এবং এটা করার কারণে কি ধরনের বেনিফিট হইতে পারে, আসতে পারে, লাভ আসতে পারে, প্রফিট আসতে পারে, এটা হচ্ছে কি বিজনেস রিপোর্ট। ভার্টিক্যাল অর ল্যাটারাল রিপোর্ট, আমরা জানি কিনা যে সরকারি যে অফিসগুলা হয়, সরকারি অফিসগুলাতে নরমালি যখন একটা চিঠি ইস্যু করা হয়, মনে করো একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে একটা চিঠি প্রথম ইনিশিয়েট করে, যে কোনো একটা প্রবলেম, মনে করো ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করার জন্য সে একটা চিঠি লিখবে, নোট দিবে আর কি, বলে নোট দেওয়া বলে। এই নোটটা তারপর যাবে কোথায়, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোথায় পাঠাবে, সে পাঠাবে হচ্ছে তার উপরে যে বস তার কাছে, তার উপরে বস কার কাছে, তার উপরে, এইভাবে আস্তে আস্তে ওই ইনস্টিটিউটের যে প্রধান তার কাছে মনে করে গেল। যাওয়ার পর সে করবে কি, সেইটাকে আবার কিন্তু পাঠাবে, সেইটাকে অনুমতি দিয়ে বা হচ্ছে খারিজ করে দিয়ে, ক্যান্সেল করে দিয়ে আবার সে পাঠাবে। এই যে পাঠানো এবং ওঠানো, এই দুইটাই কি ভার্টিক্যাল না? এটা হচ্ছে কি তোমার রিপোর্টের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কি ভার্টিক্যাল মুভমেন্ট। তাহলে এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল রিপোর্ট। কিন্তু ল্যাটারাল রিপোর্ট কোনটা? হরাইজন্টাল রিপোর্ট। হরাইজন্টাল রিপোর্ট হচ্ছে তুমি একটা কোম্পানির বস, তাহলে তুমি সরাসরি আরেকটা কোম্পানিতে তোমার কোম্পানির সমস্যা সমাধানের জন্য একটা চিঠি দিয়ে দিছো, দিস ইজ এ ল্যাটারাল রিপোর্ট। তাহলে হচ্ছে কি তুমি ডিরেক্টলি দিয়ে দিছো, এখানে তোমার চিঠির আর কোনো জায়গায় মুভমেন্ট করানো লাগে নাই, তাহলে এটা হচ্ছে ল্যাটারাল রিপোর্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারনাল রিপোর্ট এবং এক্সটার্নাল রিপোর্ট। ইন্টারনাল এবং এক্সটার্নাল, এটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের ইন্টারনাল নিউজ। মনে করো আমাদের ডুয়েটের একটা বুলেটিন ছাপা হয়, এটা হচ্ছে ডুয়েট বুলেটিন বলে, এবং হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্টারনাল। কিন্তু যদি এরকম হয় যে ডুয়েটের একটা এমন একটা বুলেটিন যেটা ন্যাশনাল নিউজ আসছে, তাহলে সেটা হয়ে গেল ইন্টারনাল থাকলো না, তখন সেটা হয়ে গেল এক্সটার্নাল। অথবা ডুয়েটের বাইরে থেকে কোনো রিপোর্ট যদি আসে, রুয়েটের কোনো একটা রিপোর্ট আসে, তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্ট আমাদের জন্য। এরপর হচ্ছে পিরিয়ডিক রিপোর্ট, এটা আমরা সবাই বুঝি, দেখবা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু অ্যানুয়াল রিপোর্ট থাকে, দেখছো কিনা নেটে সার্চেও তাহলেই পাবা, যে অ্যানুয়াল রিপোর্ট অফ পিডিবি, মনে করো অ্যানুয়াল রিপোর্ট অফ আরইবি, এরকম সব পাওয়া যাবে। এইগুলো হচ্ছে পিরিয়ডিক রিপোর্ট, আফটার এ সার্টেন পিরিয়ড দে উইল পাবলিশ এ রিপোর্ট, এটা হচ্ছে পিরিয়ডিক রিপোর্ট। আচ্ছা, তাহলে এই হলো আমাদের বিভিন্ন ধরনের রিপোর্টের টাইপ। তো এর মধ্যেই আরো দুইটা টাইপ আছে, যেই মানে টাইপ গুলো আমরা নরমালি ইউজ করি কিন্তু সরাসরি বলি না, যেমন হচ্ছে টেকনিক্যাল বা সায়েন্টিফিক রিপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই টেকনিক্যাল বা সায়েন্টিফিক রিপোর্টটা কি আসলে? এটা হচ্ছে ইজ এ ডকুমেন্ট দ্যাট ডেসক্রাইব দ্য প্রসেস, প্রোগ্রেস or results of technical or scientific research or the state of a technical or scientific research problem. It might also include recommendations and conclusion of the research. তাহলে এখানে কি হচ্ছে যে একটা টেকনিক্যাল রিপোর্ট এবং সায়েন্টিফিক রিপোর্ট দুইটা সেম। এরা কি করে, কোন একটা টেকনিক্যাল প্রবলেম নিয়ে ডিল করে, যারা ওই টেকনিক্যাল প্রবলেমের প্রোগ্রেস, তার স্টেট মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট, এবং হচ্ছে তার কি ধরনের সলিউশন আসে, এবং এই সলিউশন গুলা রেজাল্ট কি হবে, এবং হচ্ছে তার কনক্লুশন কি, এগুলা নিয়ে ডিসকাস করে। তাহলে এই ধরনের রিপোর্ট গুলোর ক্যারেক্টারিস্টিক্স কি কি? ইট ডিলস উইথ দ্য স্পেসিফিক সিচুয়েশন, এটা স্পেসিফিক কোনো প্রবলেম নিয়ে ডিল করে। 2 নাম্বার হচ্ছে এনাবলস দ্য রিডার টু অ্যাক্ট, যারা হচ্ছে তোমার সায়েন্টিফিক রিপোর্ট লিখে তারা কি রিসার্চার বা সায়েন্টিস্ট লেভেলের। এখন যারা এটা পড়ে তারা কারা? তারাও তো রিসার্চার বা সায়েন্টিস্ট লেভেলের। এই কারণে বলতেছে যে এনাবলস দ্য রিডার টু অ্যাক্ট, মানে হচ্ছে রিডাররা এটা পড়বে কেন?
ওই কাজটা করার জন্য তারা পড়বে। তারপর হচ্ছে ইট ইজ ইন্টারেক্টিভ, হচ্ছে এই রিপোর্টগুলো ইন্টারেক্টিভ হয়, এটার মধ্যে ডিসকাস করা যায়, ভালো মন্দ দুষ্টুটি বের করা যায়। তারপর হচ্ছে ইট হ্যাজ এ ডেফিনিট পারপাস, এটা অলরেডি ওই যে বলাই আছে যে যেহেতু আমার স্পেসিফিক সিচুয়েশন নিয়ে কাজ করে, তাহলে এটার একটা ডেফিনিট একটা পারপাস থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। আর বিজনেস রিপোর্ট এটা কি? বিজনেস রিপোর্ট হচ্ছে তারা in which you analyze a situation and apply business theories to produce a range of suggestions for improvement। মানে হচ্ছে আমরা যদি কোনো একটা বিজনেসকে ইমপ্রুভ করতে চাই, তাহলে তার জন্য আমরা কি ধরনের ফাংশনালিটি এটার মধ্যে ইনভলভ করতে চাই, তা নিয়ে অ্যানালাইসিসটা হচ্ছে বিজনেস রিপোর্ট। তাহলে এখানে বলছে আর টিপিক্যালি অ্যাসাইন টু এনাবল ইউ টু অ্যাপ্লাই বিজনেস এন্ড ম্যানেজমেন্ট থিওরি টু এ প্র্যাকটিক্যাল সিচুয়েশন। মানে যে কোনো একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন বেস, দুইটাই কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন বেস, একটা হচ্ছে বিজনেসে আর একটা হচ্ছে টেকনিক্যাল সেক্টরে। তাহলে এই দুইটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বিজনেস রিপোর্ট এবং হচ্ছে সায়েন্টিফিক রিপোর্ট। নাই। তারপর হচ্ছে স্ট্রাকচার। আমরা সায়েন্টিফিক রিপোর্টের স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে স্ট্রাকচারটা এমন হয়, একটা হচ্ছে টাইটেল, টেবিল অফ কন্টেন্টস, এক্সিকিউটিভ সামারি, এটাকে আবার অনেকে অ্যাবস্ট্রাক্ট বলে। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজিস, ফাইন্ডিংস, ডিসকাশন, কনক্লুশন, রিকমেন্ডেশনস, রেফারেন্সেস। এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। তো তোমরা যখন রিপোর্ট লিখতে হবে, তোমাদের কিন্তু একটা ল্যাবে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা এরকম হবে যে আমরা তোমাদেরকে, তোমরা যে যার যেই ফিল্ড পছন্দ, কেউ পাওয়ার সিস্টেম, কেউ ইলেকট্রনিক্স, কেউ কমিউনিকেশন, যে যেই ফিল্ডে পছন্দ সেই ফিল্ডে তোমরা 5টা বা 10টা পেপার নিবা, বেশি 5টা নিলেই চলে, 5টা পেপার নিবা। এই 5টা পেপার নিয়ে তোমরা এই 5টা পেপারের স্টাডি করবা, ডিটেল স্টাডি করবা। স্টাডি করে তারপর এই 5টা পেপারে তুমি কি কি দেখছো, কি কি পাইছো, তার উপর আমাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের একটা কাজ থাকে সবার, এবং এটা ল্যাবে দেখানো হবে কি কি কাজ করা হবে। তো ওইখানে যে রিপোর্টটা লিখবা তোমরা, ওই রিপোর্টে তোমাদের অবশ্যই এই যে স্টেপ গুলা থাকবে। এই কারণে বলতেছি যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা এই থিওরি ক্লাসের জন্য ইম্পর্টেন্স অ্যাজ ওয়েল এজ তোমার প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য দরকারি। স্যার এক্সিকিউটিভ সামারি কে কি বলে জানো? অ্যাবস্ট্রাক্ট। আমরা ডিটেইলস বলবো, ডিটেইলস এই যে এখন ডিটেইলস শুরু করব, এরপর হচ্ছে এক্সাম্পলও দেখাবো। আচ্ছা, এখানে দেখো আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমাদের টাইটেল বা টাইটেল পেজ বলে, অনেকে টাইটেল বলে। এখানে টাইটেল পেজে কি থাকে আসলে? টাইটেল পেজে থাকবে দি টাইটেল অফ দ্য রিপোর্ট। প্রত্যেকটা রিপোর্টের কি একটা টাইটেল থাকবে। এরপর হচ্ছে যে রিপোর্টটা লিখছে তার নামটা থাকবে নিচে, এবং তুমি যদি হও তাহলে তোমার স্টুডেন্ট নাম্বার থাকবে, তোমার কোর্সের নাম্বার লিখতে পারো, তোমার কোর্স কোড লিখতে পারো, তোমার ইউনিভার্সিটির নাম লিখতে পারো, ইউনিভার্সিটি অ্যাড্রেসটা লিখে দিতে পারো। এগুলো হচ্ছে কি, এটা থাকবে কোথায়? টাইটেলে থাকবে, টাইটেল অংশে। আর টেবিল অফ কন্টেন্টস, যে তোমার যে রিপোর্টটা আছে, সাপোজ মনে করো তোমরা যখন থিসিস লিখো, থিসিস লেখার ক্ষেত্রে তোমার এই টেবিল অফ কন্টেন্ট থাকে, কিন্তু সায়েন্টিফিক রিপোর্ট বা যে আমরা রিসার্চ পেপার যখন লিখবো তখন আর টেবিল অফ কন্টেন্ট দরকার নাই। তো এখানে টেবিল অফ কন্টেন্ট টা কি দেখায়, যে কোন পেজে কি আছে, এটা তুমি এই টেবিল অফ কন্টেন্টে একবার দেখলেই বুঝতে পারবে। ক্লিয়ার? এই দেখো এখানে একটা দেয়া আছে, টেবিল অফ কন্টেন্ট দেয়া আছে, এই যে ফিগারটা দেয়া আছে এটা হচ্ছে একটা টেবিল অফ কন্টেন্ট। যে এক্সিকিউটিভ সামারি কোন পেজে আছে, ইন্ট্রোডাকশন কোন পেজে আছে, পরেরটা কোন পেজে, তারপরেরটা কোন পেজে আছে, এটা এখানে দেখা যাচ্ছে। এটি হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি,
এখান থেকে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, কেউ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই প্রশ্ন করবা। অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারি মানে হচ্ছে যে এইখানে একটা আউটলাইন দেয়া, মানুষকে একটা সামারি বলা যে তোমার যে রিপোর্টটা আছে সেই রিপোর্টের মধ্যে কি আছে সেটা মানুষ এইটা দেখেই বুঝতে পারবে। এখন এইখানে কি কি থাকবে বেসিক্যালি, এইখানে থাকবে তুমি যেই প্রবলেম নিয়ে কাজ করতেছো সেই প্রবলেমের ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড। তারপর কি থাকবে, ওই প্রবলেমটা তুমি কিভাবে সলিউশন করতে চাও, এক্সিস্টিং কি কি সলিউশন আছে, তোমার সলিউশনের ইম্প্যাক্টটা কিরকম হবে, এবং হচ্ছে তুমি এটা মধ্যে কিভাবে রিকমেন্ড করতেছো, এইগুলো থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি। আমি আরেকবার বলতেছি, ব্যাকগ্রাউন্ড অফ দা প্রবলেম। 2 নম্বরে কি থাকবে, যে তোমার এক্সিস্টিং যে সলিউশন কি কি আছে, তুমি কোন সলিউশন প্রপোজ করতেছো, এন্ড what are the impacts of applying your methods, তোমার যে মেথড সেটা অ্যাপ্লাই করে কি ধরনের ইম্প্যাক্ট আসতেছে, তোমার রিকমেন্ডেশন কি। ক্লিয়ার সবাই? তাহলে এই ধরনের বিষয়গুলো অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারিতে থাকবে। এই যে আমার একটা রিসার্চ, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট দেখা আছে, এটা হচ্ছে আমার একটা রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট। তো আমি এটা একটু দেখাই তোমাদের। এটা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। जी सर। আচ্ছা, এইখানে আমি আমার যে টপিকসটা ছিল সেই টপিকসটা হচ্ছে পাথওয়ে টু ডেভেলপ এ স্মার্ট সিটি ইন বাংলাদেশ, মানে ইউজিং আইওটি, ইন্টারনেট অফ থিংস ইউজ করে কিভাবে একটা মানে সিটি মানে খারাপ একটা কন্ডিশনের সিটিকে আমরা কিভাবে স্মার্ট সিটিতে কনভার্ট করতে পারি, এটা হচ্ছে কাজ। তো এইখানে আমরা প্রথমেই যেই পোরশন গুলো বলছি, এই যে এই পোরশন গুলা, এই সব পোরশন গুলা হচ্ছে এই যে এই পর্যন্ত সবগুলা হচ্ছে তার এক্সিস্টিং যে প্রবলেম ব্যাকগ্রাউন্ড এটা সম্পর্কে বলা হয়েছে। তারপরে কি বলছে যে ইন দিস পেপার, তাহলে ইন দিস পেপার মানে হচ্ছে তাহলে এই পেপারে কি করা হয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে আমি কোন মেথডটা ফলো করছি, হ্যাঁ, এই বিষয়গুলা লেখা হয়েছে এখানে এটুকুর মধ্যে। তারপর হচ্ছে কি যে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা হয়েছে। ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে দেখা গেছে যে আমি যেই প্রপোজ সিস্টেমটা দিছি সেই সিস্টেমটা it would bring positive change on the socio-economic, technological and environmental perspective. তাহলে এটা কি হয়, এটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে প্রথমে কি আসলো, ব্যাকগ্রাউন্ড, তারপর আসলো যে এক্সিস্টিং মেথোডোলজি এন্ড মাই প্রপোজড মেথোডোলজি, এন্ড দেন দ্য ইম্প্যাক্ট অ্যানালাইসিস। তাহলে এইগুলো থাকবে কি, অ্যাবস্ট্রাক্টে থাকবে। যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট লিখতে গেলেই তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন লেখা শুরু করলা, ইন্ট্রোডাকশন প্রথম প্রশ্ন। তাহলে এই ইন্ট্রোডাকশনে কি কি থাকবে, যে ইন্ট্রোডাকশনে থাকবে কি যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম। আগে তো বলছো কি একটা টোটাল মানে সামারি করে লিখছো, আর এখন লিখবা ডিটেইল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট। এবং এই ব্যাকগ্রাউন্ড রিপোর্টের পরে এটা পারপাস, মানে তুমি যেই কাজটা করবা তার পারপাসটা কি, মানে অবজেক্টিভসটা কি, এবং হচ্ছে তোমার অর্গানাইজেশন মানে বোঝায় যে তোমার এই রিপোর্টের কোন পয়েন্টে, যে আমরা বলছি না যে রিসার্চ পেপার যখন হবে তখন সেইখানে তোমার লাগবে না, এই কি বলে সেটাতে টেবিল অফ কন্টেন্ট দিতে হয় না। তাহলে সেখানে কি দিতে হয়, সেখানে অর্গানাইজেশন দিতে হয়। অর্গানাইজেশনটা কি, এখানে বলবে যে সেকশন 1.0 এটা ডিসক্রাইব করতেছে এই জিনিস, সেকশন 2.0 এটা ডিসক্রাইব করতে এই জিনিস, এইভাবে একটা জিনিস বলে দিতে হবে। এখানে এটাকে সেগমেন্টেশন বলে, অর্গানাইজেশন বলে, এটা বলে দিতে হয়। তাহলে এইটাও ইন্ট্রোডাকশনের মধ্যেই থাকবে। তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকবে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম, অবজেক্টিভস এবং স্কোপ অফ দ্য ওয়ার্ক উইথ অর্গানাইজেশন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে। তাহলে যে দেখো এখানে লেখা আছে কি কি থাকবে, পারপাস, ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট,
স্কোপ অফ রিসার্চ, এই জিনিসগুলা এখানে থাকবে। এরপর হচ্ছে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। স্যার তাহলে স্যার সাইন্টিফিক রিপোর্টে স্যার আমি অর্গানাইজেশন দিব নাকি স্যার টেবিল অফ কন্টেন্ট দিব আর কি? অর্গানাইজেশনে এটা হচ্ছে যদি তোমার থিসিস পেপার হয় বা কোনো অর্গানাইজেশনের কোনো রিপোর্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই টেবিল অফ কন্টেন্ট দিবা। কিন্তু যদি তোমার রিসার্চ পেপার হয়, জার্নাল পেপার বা কনফারেন্স পেপার হয়, তাহলে সেই ক্ষেত্রে অর্গানাইজেশন দিবা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর হচ্ছে লিটারেচার রিভিউ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি সায়েন্টিফিক রিপোর্ট। এটা কেন? এটা হচ্ছে একটা সার্ভে। লিটারেচার রিপোর্ট মানে হচ্ছে একটা সার্ভে, মানে এর আগে তোমার এই টপিকস এর উপর যত পেপার পাবলিশ হয়েছে সবগুলার একটা সার্ভে হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ, ইট মিনস দ্যাট দ্য কন্টেম্পোরারি রিসার্চেস পারফর্মড অন ইউর টপিকস ইজ সার্ভেড বাই ইউ। মানে এইটা বোঝাচ্ছে তোমাকে যে এই তোমার টপিকস এর উপর যতগুলা রিসার্চ আসছে আর কি, সমসাময়িক যতগুলা রিসার্চ, এই রিসার্চ গুলোর একটা ডিটেইল সার্ভে তুমি করছো, এটি হচ্ছে লিটারেচার রিভিউ। তাহলে এর মধ্যে কি কি থাকবে? ইট ইজ অফেন রিটেন এজ পার্ট অফ এ থিসিস, ডিসার্টেশন অর রিসার্চ পেপার। মানে এটা থিসিস পেপার অবশ্যই থাকবে অথবা রিসার্চ পেপারে অবশ্যই থাকবে এটা, ইন অর্ডার টু সিচুয়েট ইউর ওয়ার্ক ইন রিলেশন টু এক্সিস্টিং নলেজ। মানে হচ্ছে এক্সিস্টিং যে নলেজ আছে, মনে করো এই আমাদের কোন এক স্টুডেন্ট একজন স্মার্ট হোম অটোমেশন সিস্টেম বানাইছে, কিন্তু স্মার্ট হোম অটোমেশন সিস্টেম তো সবাই বানাইছে, আর এর আগে অনেকেই বানাইছে। তাহলে তার কাজের নোবেলটি কি? এই নোবেলটি বুঝাইতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে, যে আগের যেই কাজগুলো হয়েছে সেই কাজগুলোর একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দিয়ে বলা লাগবে যে আগের কাজে সে 2টা ফ্যান কন্ট্রোল করছে, 3টা মোটর কন্ট্রোল করছে, 4টা লাইট কন্ট্রোল করছে, কিন্তু আমি এই কাজে 100টা লাইট, 30টা ফ্যান, 10টা মোটর আমি কন্ট্রোল করতেছি। তাহলে দিস ইজ দ্য নোবেলটি অফ হিজ ওয়ার্ক। তাহলে তার কাজের নোবেলটি এটা কেন? কারণ সে বলতেছে আগেরটা এই পর্যন্ত করছিল, আমি এই পর্যন্ত করছি, তাহলে আমার কাজটা আরো কি তার চাইতে অ্যাডভান্সড। কি বুঝাইতে পারছি? তাহলে লিটারেচার রিভিউটা হবে এইভাবেই কাজ করা লাগবে, যে এক্সিস্টিং নলেজের সাথে আমাদের বর্তমান যে কাজ সেটাকে কোরিলেট করা লাগবে। তাহলে এই লিটারেচার রিভিউয়ে মানে 3টা বেসিক এলিমেন্ট থাকবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সেকশন, body of the review containing the discussion of the sources, and finally a conclusion or recommendation section to end the paper. মানে হচ্ছে লিটারেচার রিভিউ করার পরে তোমার ফাইনালি একটা কিছু বলতে হবে। আমি এটা দেখাই দিব তোমাদেরকে, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিব। আমার একটা পেপার, সেই পেপার দেখাবো আমি তোমাদের। আচ্ছা, লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা সবাই ফলো করি, এটাকে বলা হয় আওয়ার গ্লাস স্ট্রাকচার। আওয়ার গ্লাস স্ট্রাকচার মানে হচ্ছে এটা একটা ফানেলের মতো আছে। তো এই ফানেলের দেখো এখানে যেটা আছে, এটা একটা ফানেল আছে। ফানেলের যে এই মুখটা আছে এটা হচ্ছে কি ব্রড, অনেক বড়, কিন্তু যত ভিতর দিকে যাচ্ছে তত কি হচ্ছে, ন্যারো হচ্ছে। অর্থাৎ আমরা যখনই রিসার্চ করি, রিসার্চের ক্ষেত্রে আমরা কি করি, মনে করো আমি একটা কনভার্টার ডিজাইন করব, পাওয়ার ইলেকট্রনিক্স এর একটা কনভার্টার ডিজাইন করব। তাহলে কনভার্টার ডিজাইন করার কারণ কি আমার? মনে করো আমি একটা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বানাবো, তাহলে এই চার্জিং স্টেশনের ক্ষেত্রে আমার একটা পার্ট হচ্ছে কনভার্টার। তাহলে আমি প্রথমে আলোচনা করব যে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন গুলো বর্তমানে কি অবস্থায় আছে, কিন্তু তাদের মধ্যে কি ধরনের সমস্যা হচ্ছে, এখন কোন জিনিসটা তারা ঠিক করলে এই চার্জিং স্টেশন এফিসিয়েন্সি বাড়ে, এই জিনিসটা খুঁজে বের করাই হচ্ছে, এটাকে বলে ন্যারোইং দ্য রিসার্চ। রিসার্চ গ্যাপ যত ন্যারো হবে তত হচ্ছে কি তুমি বুঝতে পারবা যে তোমার
রিসার্চার হওয়ার পটেনশিয়ালটি তত বেশি বাড়ছে। তাহলে এখানে রিসার্চ গ্যাপটাকে ছোট করে নিতে হবে। রিসার্চ গ্যাপটা যখন ছোট হবে তখনই বুঝতে পারবা যে তুমি ঠিক ঠিক জায়গায় আসো, অর্থাৎ তুমি রিসার্চের যে নোবেলটি সেটা ধরে রাখতে পারছো। তবে এইখানে এই ফিগারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আরেকবার যদি বলতেন স্যার, ক্লিয়ার হয় না বিষয়টা। আচ্ছা, মানে বলতেছি যে আমরা যে কোনো রিসার্চ করার ক্ষেত্রে আমরা প্রথমেই করি কি, বড় জিনিসটাকে চিন্তা করি, তারপরে ওই বড় জিনিসটার মধ্যে আস্তে আস্তে লিটারেচার রিভিউ করি, রিভিউ করে করে আমি একটা জায়গায় গিয়ে ঠেকি। সেটা হচ্ছে কি, এটাকে বলা হয় রিসার্চের নেরোইং, অর্থাৎ নেরো করা লাগে, রিসার্চের গ্যাপটাকে নেরো করা লাগে। তুমি সারা বাংলাদেশের ইলেকট্রিসিটি জেনারেশন হঠাৎ করে বাড়াই দিতে পারবা না, কিন্তু তুমি এটা করতে পারবা যে কোনো একটা জায়গার ইলেকট্রিসিটি জেনারেশন বাড়াইতে পারবা। তাহলে এই যে কোনো একটা জায়গার ইলেকট্রিসিটি জেনারেশন যখন বাড়াইবা তখন এর মানে কি, এটা হচ্ছে নেরোইং হইলো না? কারণ এইটা যদি একটা জায়গায় বাড়াই আমি, তাহলে আস্তে আস্তে কি হবে, এইটার ইম্প্যাক্টটা কি হবে, ব্রডার সেন্সে চলে যাবে। এটাই হচ্ছে রিসার্চ। বুঝতে পারছি। এখন যে ফিগারটা দেখবা এটাকে বলা হয় আওয়ার গ্লাস স্ট্রাকচার। আওয়ার গ্লাস, এটা বিষয়টা কিরকম, আমরা একটু আগে যে জিনিসটা দেখছি সেটা কিরকম ছিল, এক জায়গায় ন্যারো হয়েছে না, আর এখন দেখো ন্যারো হয়েছে, ন্যারো হওয়ার পরে আবার ব্রড হয়েছে। এটা আসলে একটা টোটাল রিসার্চ, এই পুরাটাই হচ্ছে একটা টোটাল রিসার্চ। তাহলে কিরকম, এই রিসার্চের প্রথম পার্টটা কি, প্রথম পার্টটা হচ্ছে আমাকে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করা। এই যে এইখানে এসেই আমাদের গ্যাপটা খুঁজে বের করলাম যে এই হচ্ছে আমাদের গ্যাপ। এখন এই গ্যাপ নিয়ে কি করা লাগবে, কাজ করা লাগবে, কাজ করে এই গ্যাপটাকে আমার ইমপ্রুভ করা লাগবে। তাহলে যখন এই গ্যাপটাকে ইমপ্রুভ করব, তার যে ডিসকাশনটা আসবে, ডিসকাশনটা আস্তে আস্তে কি হবে, তার ইম্প্যাক্টটা বাড়তে থাকবে না? এটা হচ্ছে ব্রডার ইম্প্যাক্ট, অর্থাৎ যেখানে ছিল সেইখানে আবার দেওয়া, এটাকে বলা হয় রিসার্চ। এটা কি বুঝতে পারতেছো কিনা এই জিনিসটা? স্যার আরেকবার বলেন একটু। আরেকবার কি বলবো সেটা বলো। চিত্রটাই বুঝতেছি না স্যার। চিত্রটা তো আমি বুঝাই বলতেছি, কিন্তু তোমাদের তো কোনো রেসপন্স পাচ্ছি না। নাকি হ্যাঁ না না বুঝতেছো, কিছু বুঝতেছি না। আমাদের এটা বলতে হবে প্রশ্ন যে কিভাবে আসবে স্যার? ওই পয়েন্টটাতে আমরা বুঝতেছি না। স্যার এটা আমাকে কিভাবে প্রশ্ন করবে, মানে স্যার টোটাল তো বুঝতেছে না, কিছু একটা আইডিয়া পাচ্ছি আর কি। এটা হচ্ছে একটা রিসার্চ, টোটালটাই একটা রিসার্চ। এটাকে বলা হয় আওয়ার গ্লাস স্ট্রাকচার, মানে রিসার্চের একটা ফরম্যাট। তো এই ফরম্যাটে আমরা যেটা করি, যে একটা বড় একটা সমস্যা আছে, সেই সমস্যার মধ্যে টোটাল সমস্যাকে তো আমরা সমাধান করতে পারবো না। আচ্ছা তোমরা এইটা কি বুঝছো কিনা, যে এইটাতে বলছি? জি স্যার, এটা বুঝছি স্যার। স্যার এটা আসলে বোঝা যাচ্ছে না স্যার, বিষয়টা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে কি কোনো একটা সমস্যাকে একটা কেন্দ্রতে পরিণত হবে নাকি এগুলো আস্তে আস্তে একটা কমে সমস্যা, আসবে? বড় সমস্যা আছে, এটাকে গ্যাপ বের করে বের করে বের করে তার জায়গায় যাওয়া, অর্থাৎ অর্থাৎ নেরোইং করা, নলেজ গ্যাপটা বের করা। মনে করো তুমি আমার কাছে আসলা, ভাইবা নিলাম তোমার, ভাইবা নিতে গেলে তোমাকে আমি প্রশ্ন করতেছি, তুমি বললা স্যার আমি কিছুই পারি না। তোমাকে তারপর আরো প্রশ্ন করলাম, প্রশ্ন করলে দেখলাম যে না দুই একটা পারো, আরো প্রশ্ন করলাম, তারপরেও আরো পারো, তারপরেও আরো প্রশ্ন করলাম, আরো ভিতরে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে গিয়ে দেখা গেল যে তুমি আসলে ওই জায়গাটায় পারো না, কিন্তু তুমি বলছো যে সব জায়গায় পারো না। ক্লিয়ার বোঝা গেছে? কারণ আমাদের খুঁজে বের করতে হবে যে কোন পোর্শনটাতে আমাদের ল্যাগিং আছে। সেটাই হচ্ছে রিসার্চের নেরোইং, মানে হচ্ছে রিসার্চ গ্যাপটাকে খুঁজে বের করা। কারণ খুঁজে বের করতে গেলে তুমি তো দুনিয়া সব একবারে সমাধান করতে পারবে না, তোমাকে যে কোনো একটা পোর্শনে আসতে হবে। এই কারণে এটাকে বলা হয় ন্যারো করা। এখন এইখানে যে হ্যাঁ, তার মানে স্যার আমরা যে রিসার্চ পেপার গুলো ফলো করবো, সেই পেপার গুলো থেকে যে কোনো একটা অংশকে আমরা সিলেক্ট করবো এবং সেটা নিয়ে কাজ করবো, এরকম সেটা কি? হ্যাঁ এরকমই, যে ওই প্রত্যেকটা পেপারেরই একটা একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে স্যার। তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে যখন তুমি গ্যাপটা খুঁজে বের করলা যে এখানে গ্যাপ আছে, তাহলে এই পর্যন্ত তুমি আসলা। দেন ওই গ্যাপের উপর, মানে ওই ছোট বিষয়ের উপর আমি এখন যখন ওই কি গ্যাপের করবো, উপর তুমি মানে কাজ আমার করবা। আইডিয়াকে ডেভেলপ করা, দেন ওইটা, হ্যাঁ হ্যাঁ দেন তারপর আমার ইমপ্যাক্টটা আসবে হ্যাঁ পরবর্তীতে। হ্যাঁ ঠিক আছে, তখন হচ্ছে তুমি ওই গ্যাপের উপর কাজ করবা। তাহলে গ্যাপের উপর যখন কাজ করবা, এই কাজ করে করে তুমি এই গ্যাপটাকে তারপরে কি করবা, আবার বড় করবা।
কিভাবে বড় করবা? এখানে কি লেখা আছে দেখো, মেক রিসার্চ রিকমেন্ডেশন অথবা রিকমেন্ডেশন, মানে হচ্ছে তুমি এটা অ্যানালাইসিস করবা, তার রেজাল্টটা বের করবা। এখন যখন রেজাল্টটা বের করবা, এর মানে বুঝাবে যে তুমি যে ছোট ইনোভেশনটা করছো, সেই ছোট ইনোভেশনের জন্য একটা বড় একটা অংশের উপকার হচ্ছে। এইটা দিয়ে বোঝাচ্ছে যে আস্তে আস্তে আবার দেখো এটা বড় হচ্ছে। প্রথমে কি হয়েছে, বড় থেকে ছোট হয়েছে, তারপর ছোট থেকে আবার কি হয়েছে, বড় হয়েছে, অর্থাৎ আমরা আগের জায়গায় ফেরত আসি। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই জিনিসটা কি আসলে প্রবলেম টাইপের স্যার? যদি ইনোভেটিভ টাইপের কিছু হতো তাহলে হলো তা স্যার আমরা এই বিষয়টা কি এভাবে আলোচনা করবো? হ্যাঁ হ্যাঁ, ইনোভেটিভ মানেই তো তোমার এখানে একটা রিসার্চ হচ্ছে। স্যার একটু আগে বললেন প্রবলেম টাইপের হলে আমরা কোন একটা পয়েন্টে যাব, কিন্তু ইনোভেটিভ হলে তো স্যার এটা বিস্তারিত বিশ্লেষণ করব, হ্যাঁ, এরকম বিস্তারিত হওয়ার বিশ্লেষণ কথা করবা। ছিল সম্ভবত। তোমার কথা বুঝতেছি না, তুমি আবার বলো। স্যার আমি বলতেছিলাম কোন একটা প্রবলেম টাইপের আইডিয়া হলে আমরা সেটা একটা পয়েন্ট বের করব, কিন্তু যদি কোনো কিছু ইনোভেটিভ হয় হ্যাঁ, তখন সেটা তো বিস্তারিত আলোচনা করব, সেটা তো আর কোনো পয়েন্টে থাকতেছে না স্যার। প্রথমে তো তোমার পয়েন্ট বের করাই লাগবে। সেই পয়েন্টটাই তো হচ্ছে নেরোইং জায়গা, যেখানে তুমি এটাকে সংকীর্ণ করলা, যে জায়গাটাকে তুমি নেরো করলা। আচ্ছা, তুমি একটা সমস্যা বলো তো দেখি, দেখুন একটা সমস্যা বলো, আমি এটা বুঝাই। স্যার কোন একটা ডিভাইসের আপনার সাউন্ড প্রবলেম আছে, তাহলে ওই প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি, সেটা একটা বিষয়। কিন্তু আমি কোন একটা ডিভাইস আবিষ্কার করছি, সেটা তো ভিন্ন আরে বিষয়। একটা বলো, যে কোনো একটা সমস্যা বলো, যে এই সমস্যা নিয়ে আমি বলি। জি স্যার, সাউন্ড প্রবলেম, কোন কোন একটা একটা বিষয়ে সাউন্ড ডিভাইসের প্রবলেম সাউন্ড করছে কোন সমস্যা, একটা তাই তো? ডিভাইসে। কোন একটা ডিভাইসের জি স্যার। সাউন্ড সমস্যা। এখন তাহলে তোমাকে প্রথমেই দেখতে হবে যে এই ডিভাইসটা আমাদের সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। ডিভাইসটা খুব দরকারি, ডিভাইসটা না হলে কি চলে না, এটা নিয়ে তুমি প্রথমে আলোচনা করলা। করার পরে এখন আসলা যে তাহলে আমাদের এই আশেপাশে কি পরিমাণ ডিভাইস আছে এটা। এখন এই ডিভাইসগুলোর মধ্যে কোন ডিভাইসগুলো ভালো, কোন ডিভাইসগুলো খারাপ, এগুলা নিয়ে তুমি একটা লিটারেচার রিভিউ করলা। তারপর হচ্ছে আসলা ওই ডিভাইসে, তাহলে এই ডিভাইস যেহেতু আমাদের চালাইতেই হবে, তাহলে এই ডিভাইসের মধ্যে কি কি আছে, এই কন্টেন্ট আছে, এই জিনিস আছে। তাহলে এইখানে কোন পার্টসটার জন্য, কোন এলিমেন্টস এর জন্য এখানে এই সাউন্ডের কোয়ালিটি প্রবলেম হচ্ছে, এটা খুঁজে বের করলা। তাহলে যখনই খুঁজে বের করবা তখনই বুঝতে পারবা যে তোমার রিসার্চের গ্যাপ খুঁজে বের করে ফেলছো, এর মানে তুমি এই জায়গায় আছো। ঠিক আছে? এখন তুমি এই যে পার্টসটা, এই পার্টসটাকে তুমি কি করবা, চেঞ্জ করবা অথবা নতুন কিছু ইনোভেশন করবা, করে সেটার তুমি রেজাল্টটাকে অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করলে হবে কি, তার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কি বুঝাবে যে তোমার যে কাজটা আছে সেই কাজটা ইমপ্রুভ হয়েছে। তাহলে যখন ইমপ্রুভ হবে, ইমপ্রুভ হলে কি হবে, শুধু একটা ডিভাইসের জন্য তো ইমপ্রুভ হবে না, তুমি যতগুলা মানুষ ডিভাইস ইউজ করবে সবার জন্য ইমপ্রুভ হবে। এর মানে তোমার রেজাল্টটা তখন কোথায় চলে গেল, ব্রডার সেন্সে চলে গেল। এই কারণে এই রিসার্চটা আবার ব্রডার হয়ে গেল। বুঝাইতে পারছি? জি স্যার। এরপর হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজির মধ্যে আমাদের যে পার্টটা আমরা অলরেডি বলছি যে আমরা কি ধরনের মেথড এখানে ইউজ করব, সেগুলো আছে মেথোডোলজি। এই যে এখানে অনেক ধরনের অ্যানালাইসিস হইতে পারে, এই অ্যানালাইসিস গুলাই হচ্ছে মেথোডোলজি। এরপর হচ্ছে ফাইনালি ডিসকাশন, মানে হচ্ছে রেজাল্ট এবং ডিসকাশন। এখানে হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটার ইমপ্যাক্ট কি, সেটা রেজাল্ট কিরকম হবে, এটা সিগনিফিকেন্স, এইগুলা অ্যানালাইসিস করাই হচ্ছে এখানে ডিসকাশন সেকশনের কাজ। স্যার আর আগে পরে হচ্ছে, টেক্সট দেখি স্যার। হ্যাঁ বলো। স্যার এটা একটু একটু বলেন স্যার, মেথোডোলজি মানে কি? এখানে হচ্ছে রিসার্চের কি কি মেথড আছে, কোন কোন মেথড অ্যাপ্লাই করে তুমি রিসার্চটা করতেছো, সেটা এখানে অ্যানালাইসিস করাই হচ্ছে কাজ, রিসার্চ মেথোডোলজি। এখানে তোমাকে উল্লেখ করতে হবে যে আমার এই মেথোডোলজি, এই মেথড আমি অ্যাপ্লাই করবো। বোঝা গেছে? রিসার্চ অনেকে করে সার্ভে বেসড রিসার্চ করে, যে সে মানুষকে জিজ্ঞেস করে গিয়ে এই ডিভাইস ব্যবহার করছেন, তার পারফরমেন্স কেমন পাইছেন, এই পাইছেন কেমন পাইছেন, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে কেউ এক্সপেরিমেন্টালি রিসার্চ করতেছে, আরেকজন আছে কেউ সিমুলেশন বেসড রিসার্চ করতেছে। তাহলে রিসার্চটা কি ধরনের হবে সেটাকে তোমাকে এখানে মেনশন করতে হবে।
তাহলে ডিসকাশন তো বললাম যে ডিসকাশনের ক্ষেত্রে যে তোমার যে রেজাল্ট, ইমপ্যাক্ট অ্যানালাইসিস, এই তোমার ফাইন্ডিংস, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ডিসকাশন। আর এই ডিসকাশনটা যখন হয়ে যাবে, যখন তোমার কাছে ফ্রুটফুল মনে হবে, তখন তুমি কনক্লুশনে যাবা। কনক্লুশনে গিয়ে তোমার এখানে বলতে হবে যে আমার এই রিসার্চে এই ধরনের ফাইন্ডিংস আছে, কিন্তু এই ধরনের কিছু গ্যাপ আছে, যে গ্যাপ গুলা ইন ফিউচার আমরা রিকমেন্ড মানে কারেকশন করতে পারবো, এই টাইপের কথাবার্তা। যত থিসিস আছে, যত রিসার্চ পেপার আছে, সব জায়গায় এই টাইপের কথা থাকে, যে এখানে ফাইন্ডিংস গুলা বলতে হবে, এবং এই ফাইন্ডিংস এর সাথে সাথে তোমার যে ফাইন্ডিংস গুলো আছে তার মধ্যে কি ধরনের ড্রব্যাকস আছে, এই ড্রব্যাকস গুলা বলে দিতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমরা রিসার্চ করতেছি, ঠিক আছে, আমার যে রিসার্চ সেটা হচ্ছে দুনিয়ার বেস্ট, কিন্তু না, তোমার রিসার্চের মধ্যেও গ্যাপ আছে। আবার তোমার রিসার্চ থেকে যে রিসার্চ করবে তার রিসার্চের মধ্যেও গ্যাপ আছে। এর মানে এভরি রিসার্চ শুড হ্যাভ এ গ্যাপ। যদি গ্যাপ না থাকে তাহলে সেটা রিসার্চ ঠিক মতো হয় নাই, তাহলে বুঝতে হবে। এটা পারফেক্ট রিসার্চ বলতে আসলে কিছু নাই। এখানে যখনই হবে তখনই প্রত্যেকটা কাজেরই একটা একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা খুঁজে বের করে আবার আরেকজন রিসার্চার রিসার্চ করতে পারবে। এই কারণে কনক্লুশন সেকশনটা খুব কেয়ারফুলি লিখতে হবে। এগুলো হচ্ছে যে কনক্লুশনের এক্সাম্পল, এগুলো সব এক্সাম্পল দেওয়া আছে। এরপর হচ্ছে রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশন সেকশনের মধ্যে থাকবে হচ্ছে তুমি এই যে কাজটা করছো সেটার পরে তুমি কি ধরনের রিকমেন্ড করতেছো, তুমি কি এই মেথডটাকে রিকমেন্ড করতেছো কিনা, এই যে রিসার্চটা করছো সেই রিসার্চটাকে অ্যাপ্লিকেবল মনে করতেছো কিনা, এই যাবে কথাবার্তা লিখে দিবা। আর ফাইনালি হচ্ছে তোমার রেফারেন্স, তুমি এখানে কার কার ইনফরমেশন গুলো সাইট করছো। ওই যে একজন বলছিল ইথিক্যাল, এই ইথিক্সটা হচ্ছে রিসার্চের মধ্যে এটাই, যে তুমি যার ইনফরমেশন গুলা ব্যবহার করছো তোমার রিসার্চে, সেটা যদি তুমি এখানে মেনশন না করো তাহলে সেটা ইউ আর ইথিক্যালি রং। এই জন্য তোমাকে অবশ্যই এটা মেনশন করতে হবে। এটার জন্য এই যে এই ধরনের ফরম্যাট আছে, যে কার কার রিসার্চ কি অবস্থা, এটাকে তোমার সাইট করে দিতে হবে, এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে রেফারেন্সের সিস্টেম। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল কেস দেখি। এটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে আমার একটা রিসার্চ। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, ধরো এই যে আমরা বলছিলাম না টাইটেল পেজ, এই টাইটেল পেজটা হচ্ছে এই জায়গাটা, এই হচ্ছে টাইটেল পেজ। এই টাইটেল পেজের মধ্যে কি কি থাকবে আমরা বলছিলাম, টাইটেল থাকবে, এরপর হচ্ছে যারা অথর তাদের নাম থাকবে, এবং হচ্ছে তাদের এফিলিয়েশন অর্থাৎ তাদের ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, এগুলোর নাম থাকবে। এটা হচ্ছে টাইটেল পেজ। এখন টাইটেল পেজের পরে যেটা থাকার কথা ছিল সেটা হচ্ছে কি এক্সিকিউটিভ সামারি বা অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে এক্সিকিউটিভ সামারি হচ্ছে এইটুকু তাহলে করা হয়েছে, এবং তার রেজাল্ট কি, তার রিকমেন্ডেশন কি, এগুলা নিয়ে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি। এরপরে থাকার কথা ছিল ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে বলা হয়েছে সবই এই যে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড থাকবে, আর থাকবে তার পারপাস থাকবে, এই যে পারপাস মানে অবজেক্টিভস থাকবে। এরপরে আমরা আরেকটা জিনিস বলছিলাম যে যখনই একটা রিসার্চ পেপার আমরা বের করবো সেখানে টেবিল অফ কন্টেন্টের দরকার নাই, সেখানে কিভাবে লিখতে হবে, এটাকে বলা হচ্ছে যে অর্গানাইজেশন। যে সেকশন 2.0 এটা কি বলবে, সেকশন 3.0 কি বলবে, 4.0 এটা আগেই তোমাকে বলে দেয়, অর্থাৎ এটা পরেই যাতে একজন মানুষ বুঝতে পারে যে ভিতরে আর কি কি আছে।
এখন লিটারেচার রিভিউটা এটার মধ্যে অটোমেটিক আমরা করছি কি এইটার মধ্যে দিয়ে দিছি। যেমন এই যে দেখো, প্রত্যেকটা লাইন লেখার পরেই এটার সাথে সাথে কি আছে, কোন একটা ইনফরমেশন দেওয়ার সাথে সাথেই তার একটা রেফারেন্স দেওয়া আছে, অর্থাৎ এই লুকের রেফারেন্স আমরা ব্যবহার করছি। তাহলে এই জিনিসটাই হচ্ছে লিটারেচার রিভিউ। এই যে লিটারেচার রিভিউ করে আমরা কি বলছি, আমরা বলছি টু দা বেস্ট অফ দা অথর্স নলেজ নো রিসার্চ আর্টিকেলস অন দ্য অ্যানালাইসিস অফ জিএজি ইমিশন ফ্রম ফসিল ফুয়েল পাওয়ার প্লান্টস and the mitigating strategies in details are published, especially from Bangladeshi context. তাহলে বলতেছে যে বাংলাদেশি কনটেক্সটে এই কাজের উপর আর কোনো কাজ হয় নাই, যেহেতু হয় নাই, therefore this paper explores and proposes effective mitigating strategies of GHG emission based on fossil fuel power system. তাহলে এই যে বিষয়টা, এটা এখানে এমন একটা গ্যাপ বের করা লাগবে, যে গ্যাপটা আমরা বের করছি। এটি হচ্ছে আমাদের রিসার্চের ওই যে ফিগারটা দিয়েছিলাম, সেই ফিগারটা। এরপর হচ্ছে মেথড, এখানে দুই ধরনের মেথড দিতে পারে, একটা ম্যাথমেটিক্যাল মেথড আর একটা হচ্ছে তোমার সিমুলেশনাল। আমরা দুইটাই দেখাইছি। তো এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে, আর একটা হচ্ছে তোমার সিমুলেশন ব্যবহার করে। এরপর হচ্ছে রেজাল্ট, যেটা হচ্ছে ডিসকাশনে ছিল। তো এখানে এই যে পুরা পার্টটা, এগুলা হচ্ছে সব ডিসকাশন, তার ইম্প্যাক্ট মেজারমেন্ট, এগুলো হচ্ছে সব ডিসকাশন। আচ্ছা, এরপর হচ্ছে কনক্লুশনের মধ্যে গিয়ে আমরা বলবো যে আমাদের কি কি ফাইন্ডিংস আর আমাদের কি কি গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমরা বের করব। তাহলে এই গ্যাপগুলো বের করার পরে তারপর হচ্ছে আমরা রিকমেন্ডেশন, এখানে কোনো রিকমেন্ডেশন লাগে নাই। রিকমেন্ডেশন লাগবে কখন, যখন হচ্ছে আমরা কোনো কিছুকে ডিরেক্টলি রিকমেন্ড করব কারোর জন্য স্পেশালি, হ্যাঁ, তখন রিকমেন্ডেশন দেওয়া যায়, অথবা নর্মাল প্র্যাকটিসে কনক্লুশনের মধ্যে রিকমেন্ডেশনের কন্টেন্ট ঢুকাই দেওয়া যায়। আর ফাইনালি হচ্ছে রেফারেন্স, এই যে রেফারেন্স যে আছে এখানে, এগুলো সব রেফারেন্স আমরা ইউজ করছি, এবং অবশ্যই রেফারেন্স ইউজ করা লাগবে। তো এরপরে আরেকটা দেখাচ্ছি, এখানেও দেখো এই যে অবস্থা, এগুলো হচ্ছে ডিপেন্ড করে জার্নালের যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী ডিপেন্ড করে, এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়, এটা ক্ষেত্রে আবার আরেক রকম। বাংলাদেশি তো এই হলো আমাদের রিপোর্ট গুলার অবস্থা আর কি। স্যার একটা বিষয় একটু জানার ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যালো, আসলে ইমপ্যাক্ট যে আমি এটাকে মেজার করব, এই ইমপ্যাক্ট আসলে কিভাবে অ্যানালাইসিস করব? আমি অনেকগুলো এখানে ডাটা দেখলাম, দেন আমি ডাটা শিট দেখলাম আপনার ইয়েতে, এই জার্নালে। মানে এই যে ইমপ্যাক্ট গুলো, আসলে এই ইমপ্যাক্ট গুলো তো আসলে আমরা অ্যানালাইসিস করতে আমরা সবাই শিখিনি। তো আসলে কিভাবে অ্যানালাইসিস করতে পারবে এগুলো? যে আমি যে মেথডটা ইয়ে করলাম, এটা কিভাবে আমি অ্যানালাইসিস করবো যে এত পার্সেন্ট আমার কাজে আসবে বা আসবে না? না, সেই ক্ষেত্রে তো অবশ্যই টেকনিক আছে, ইমপ্যাক্ট মেজার করার টেকনিক অবশ্যই আছে। জি আচ্ছা, স্যার, তোমাদের সেটাই স্যার। দাঁড়াও, দেখাই আমি একটা, আমার আরেকটা পেপার দেখাবো, এটা ইমপ্যাক্ট অ্যানালাইসিস এর উপর। এই যে দেখো, এটা প্রথমটাই, অ্যানালাইসিস অফ দ্য ইমপ্যাক্ট অফ ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন অন পাওয়ার কোয়ালিটি ইস্যুস। তাহলে এখানে নাম শুনে বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন যখন আমরা তৈরি করি, সেটার ইমপ্যাক্ট পাওয়ার কোয়ালিটির উপর পড়ে। তাহলে যেহেতু পাওয়ার কোয়ালিটির উপর ইমপ্যাক্ট পড়ে, তাহলে আমরা কি অ্যানালাইসিস করব, যে তাহলে কি ধরনের ইমপ্যাক্ট পড়তেছে। তাহলে ইমপ্যাক্টকে আমরা এখানে দুই ভাবে ভাগ করছি, একটা হচ্ছে পজিটিভ ইমপ্যাক্ট আর একটা হচ্ছে নেগেটিভ ইমপ্যাক্ট। পজিটিভ ইমপ্যাক্ট মানে হচ্ছে যেটা আমাদের জন্য সুবিধা হয়, আর নেগেটিভ ইমপ্যাক্ট গুলা কি অসুবিধা হয়। তাহলে পজিটিভ ইমপ্যাক্ট আর আমরা অ্যানালাইসিস করি নাই, আমরা নেগেটিভ ইমপ্যাক্ট গুলো অ্যানালাইসিস করছি। তাহলে কি কি দেখছি, যে ইনক্রিজড পাওয়ার ডিমান্ড বেড়ে যায়, হারমোনিক্স তৈরি হয়, ভোল্টেজ প্রোফাইল
লো হয়ে যায় এবং ট্রান্সফরমারে পাওয়ার লস হয়। তাহলে আমরা দেখি এখানে কি ধরনের কি প্রবলেম হয়েছে। তাহলে আমরা দেখাইছি যে যখনই আমরা এই একটা কি বলে ইউটিলিটি গ্রিডের সাথে আমরা যখনই চার্জিং স্টেশনকে কানেক্ট করছি, তখনই সাথে সাথে কি হয়েছে, এখানে এই তোমার লোড ডিমান্ডটা বেড়ে গেছে। এই যে লোড ডিমান্ড, এই যে লোড ডিমান্ড বেড়ে গেছে, অর্থাৎ বিকাল দিকে যখন সবগুলা চার্জিং স্টেশন চালু হয়ে যায় তখন সবগুলা এখানে লোড ডিমান্ড বেড়ে যায়, অর্থাৎ পিক আওয়ারে এটা বাড়তেছে। তাহলে এটা আমাদের জন্য একটা প্রবলেম। তাহলে এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট। আরেকটা কি, তার হারমোনিক অ্যানালাইসিস। দেখা যাচ্ছে যে যখনই ভেহিকেল কানেকশন দেওয়া হচ্ছে তখনই সেখানে হারমোনিক্স জেনারেট করতেছে। এই যে হারমোনিক্স, এটা হচ্ছে যে যখন একটা ইলেকট্রিক ভেহিকেল কানেকশন দেওয়া হয় তখন এইরকম 4.82, যখন এটা দুইটা, আপনি মানে এটা আমরা কি আসলে স্যার এটা কিভাবে পেয়েছেন আপনি যে এইভাবে যে আবার আসলে বললে আপনি তো কিভাবে বলবো? মানে তুমি কি বুঝো না বুঝো না সেটা বলো আমাকে। আমি আমার কথা কি বাংলায় বলতেছি তোমাকে? এটা হচ্ছে স্যার ইম্প্যাক্ট মানে আমি অ্যানালাইসিস। না ইম্প্যাক্ট মানে কি? ইম্প্যাক্ট গুলো আমি যে মানে ইম্প্যাক্ট গুলো যে আমি এখানে সাংখ্যিক ভাবে যে রিপ্রেজেন্ট করছি হ্যাঁ, তাহলে আমি কিভাবে করছি? আমি এটা সিমুলেশন করে বের করছি। সিমুলেশন। তুমি কি ম্যাটল্যাবে কোনো সিমুলেশন করছো কখনো? না স্যার করিনি স্যার, আমরা তাহলে তুমি শিখিনি বুঝবা এভাবে। কিভাবে? তোমাকে তো আমি যেটা বলতেছি সেটা তুমি বুঝো। তুমি আমার রিসার্চ যদি একবারে এক দেখাতেই বুঝে ফেলতে চাও তাহলে তো সমস্যা। তাহলে আমি এটা তোমার একটা পেপার বের করতে গেলে 2 মাস 3 মাস কাজ করতে হয়। আমি 2 মাস 3 মাস কাজ করে একটা জিনিস বের করতেছি, তুমি সেটা আমাকে একবারে ডিরেক্টলি শিখে ফেলতে চাচ্ছ, তাহলে কেমনে হবে? ইম্প্যাক্ট বলতে কি বোঝায়, যে তোমার যে কাজ সেই কাজের কি ধরনের ফলাফল হয়েছে এখানে, এই জায়গাটা তোমাকে বের করা লাগবে। তো এইটা তুমি বুঝো। আমার এখানে কিভাবে কাজ করছি না করছি সেটা তোমার তো এখনই বোঝা, একবার বোঝার দরকার নাই। এটার জন্য আমার সাথে তোমার সিটিং দিতে হবে। আচ্ছা, আমাদের যে স্লাইডটা আছে সেই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার, কোনো প্রশ্ন নাই স্যার, সব বুঝছি। সব বুঝছো? আচ্ছা, সব বুঝলে তো খুবই ভালো। আচ্ছা, তাহলে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এটার যে প্রত্যেকটা কন্টেন্ট এবং এই কন্টেন্টের এগেইনস্টে তোমাদের দেওয়া আছে, এই এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল গুলা দেখে নিতে হবে। এবং হচ্ছে কোনো এক্সাম্পল হুবু এমন আসবে না যে পরীক্ষায় তোমার হুবু এই ফুল এক্সাম্পল উঠাই দিতে হবে, এরকম কিছু না। এখানে হচ্ছে তোমাকে মেইন কনটেক্সটটা বুঝাইতে হবে যে লিটারেচার রিভিউ জিনিসটা কি, এটা কি তুমি বুঝতে পারছো কিনা। এটা যদি বুঝতে পারো দ্যাটস এনাফ। এরপর হচ্ছে তোমাকে মেথোডোলজি এই জিনিসটা কি, এটা কি তুমি বুঝতে পারছো কিনা। আমার দরকার হচ্ছে এইটুকুই। এখানে রিসার্চ মেথোডোলজির যে ক্লাস আছে তার উপর ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়া যাবে। সেই ঘন্টার পর ঘন্টা তো আর আমরা ক্লাস দিচ্ছি না, আমরা হচ্ছে তোমাকে একটা জাস্ট হিন্টস দিচ্ছি যে তুমি এই জিনিসটা অ্যাড করো তোমার নিজের ভিতরে। তাহলে যখন ভবিষ্যতে যখন তুমি এটা আবার পড়বা তখন তোমার কাজে লাগবে। এটা এই মুহূর্তে তোমার কাজে লাগবে এরকম না। তুমি যখন এই যে ফোর্থ ইয়ার উঠো, ফোর্থ ইয়ার উঠলে তোমার এটা কাজে লাগবে। এখন তোমার কাছে হয়তো বা এটা মানে একটু হাস্যকর মনে হবে যে স্যার এটা তাহলে কি পড়াইলো। কিন্তু তখন ফোর্থ ইয়ার উঠবা, যখন তোমাকে ওই লিটারেচার রিভিউ করা লাগবে, তোমার ওই পেপার গুলা পড়া লাগবে, তখন তোমার কাছে একটা বার্ডেন মনে হবে। এখন হয়তো বা তোমার কাছে ওই বার্ডেন মনে হচ্ছে, কিন্তু তখন আবার বার্ডেন মনে হবে যে কেন শিখলাম না, এই জন্য। তাহলে তোমাদের আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে। তাহলে তোমরা এগুলো দেখে নিও। আমি স্যার, হচ্ছে এটা স্লাইড পাঠাই দেবো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। স্যার লিভ নিব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আবার বিকালে আমাদের 2টা ক্লাস আছে, ল্যাব ক্লাস।